আজকে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের সিইওর অফিসে এসেছিলাম। এসআইআর যে প্রক্রিয়াটি, সেই এসআইআর জিনিসটা এতটাই একটা সুবৃহৎ এবং এতটাই একটা ট্রুলি একটি ইন্টেন্সিভ রিভিশন, খুব ইন্টেন্সিভ একটি কাজ। সেই কাজটি এবং আমাদের দেশটি এমন একটি দেশ, আমাদের রাজ্য এমন একটি রাজ্য যেখানে একটা ইংরেজিতে একটা কথা আছে যে ওয়ান গ্লাভ ফিটস অল, মানে ওয়ান সাইজ ফিটস অল। এই ওয়ান সাইজ ফিটস অল নিয়মটা এসআইআর এর ক্ষেত্রে, আমাদের মতো একটা রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু একটু মুশকিল সৃষ্টি করছে বলে আমাদের মনে হচ্ছে। আর তার কারণটা হচ্ছে যে সবাই তো একরকম ভাবে ডেটা প্রসেস করতে পারে না, সবাই একরকম ভাবে একটি লেখা পড়ে সেটা থেকে কি মানে করব, তার মধ্যে ক্রমাগত বৈদ্যুতির মাধ্যমে নানা রকম কথা চলছে, পাড়ায় নানা রকম কথা চলছে, সব মিলিয়ে একটা খুব বড় কনফিউশনের সৃষ্টি হচ্ছে। অনেক জ্ঞানটান দিয়েছেন পরমব্রত। দর্শক, আমি যে জন্য এলাম যে হঠাৎ করে নির্বাচন কমিশনের যে দপ্তর আছে কলকাতায়, মুখ্য নির্বাচনী আধিকারিকের, তো সেখানে শুরুতে শুনলেন যে ব্যক্তি বললেন না নাগরিক সমাজ, এই ব্যক্তি তো টিএমসির মুখপাত্র। আমি দেখে থাকি টিভির পর্দাতে বসেন টকশোতে, তো উনি হঠাৎ করে নাগরিক সমাজ বলে বললেন যে এসছি আমরা কথা বলতে এসআইআরের সমস্যা নিয়ে। তো বলে উনি খানিকটা বলেন, আমি সব ওনার পুরো বক্তব্য শোনালাম না। তারপরে পরমব্রতকে বলতে দেওয়া হয়, তো উনি এইসব এসআইআরের সমস্যা, কমিশনের এই করা উচিত সেই করা উচিত বলে অনেক জ্ঞানও দিয়েছেন। এখন জ্ঞান দিয়েছেন, নাগরিক সমাজের দায়িত্ব নিয়ে উনি এসছেন এবং যেসব সমস্যা হচ্ছে মানুষ নাকি সব বুঝতে পারছেন না একটু বোঝান না ফিল্ডে গিয়ে লোকজনদেরকে। আপনারা যেভাবে কমিশনে আসছেন এতে তো মানুষ বিভ্রান্ত হচ্ছেন। ব্যাপারটা কি, কমিশন তো তার মতো করে বোঝানোর চেষ্টা করছে, তো কমিশনের যারা বিএলও আছেন তারা তো বুঝিয়ে কাজ করছে, তো কোথায় সমস্যা হচ্ছে? যত সমস্যা পশ্চিমবঙ্গে, আর অন্য জায়গাতে এসআইআর হচ্ছে না কই, সেখানে তো এই ধরনের কিছু উঠে আসছে না, বা নাগরিক সমাজের লোকজনদেরকে তো আসতে হচ্ছে না। তো এখানে হঠাৎ করে আপনি কেন এসছেন? অ্যাকচুয়ালি ধান্দাটা কি বলুন তো? আমি দর্শক দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন তুলছেন যে ধান্দাটা কি পরমব্রতর, লাইন ঠিক করছেন নাকি তৃণমূলে আসার? আমি দর্শক কদিন আগে একটা ছবি বা ভিডিও দেখছিলাম যে ওনার ছেলে হয়েছে, তো তার ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, আরও অনেকে আমন্ত্রিত ছিলেন বা নিমন্ত্রিত ছিলেন। তো সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, হাসি খুশি করে বেশ সময় কাটিয়েছিলেন, সেসব ছবি সামনে এসেছিল। তখনই প্রশ্ন তৈরি হচ্ছিল যে কি হলো ব্যাপারটা, পরমব্রত তো টিএমসির লোক বলে তো জানতাম না বিষয়টা, হঠাৎ করে মুখ্যমন্ত্রী গেলেন, মানে এক তো নিমন্ত্রণ করা কেন হলো ওনাকে, আর উনি করার সঙ্গে সঙ্গে চলে গেলেন, এর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে কে কাকে টানছে বা কাকে কার দরকার, প্রশ্ন তৈরি হচ্ছিল। তো আজকে দর্শক এই যে কমিশনের দপ্তরে হাজির হয়ে যাওয়া হঠাৎ করে নাগরিক সমাজের বলে, নাগরিক সমাজের ব্যাপারে গেছেন নাকি টিএমসির হয়ে সাফাই গাইতে গেছেন? টিএমসির যা ইমেজ এখন হয়ে দাঁড়িয়েছে, এখন তো টিএমসি চেষ্টা করছে তুলনায় একটু ভালো ফেস, ভালো মুখ যদি সাইডে আনা যায়, তাহলে আমাদের যে মুখগুলো সব কালো হয়ে গেছে, চলছে না, তাদেরকে দেখে আর মানুষ ভোট দিচ্ছেন না, তারা হয়তো অনেকে অভিনেতা অভিনেত্রী, ফলে এখন কি মানে এনে একটু মাজা ঘষার ব্যাপারটা চলছে। আর উনি বা কেন আসছেন? এখন এখান থেকে দর্শক আমি দেখছি অনেকেই অনেক কথা বলছেন, বা এটাও বলছেন যে এবার তাহলে কি দেখবো কোনোদিন একটা মানে পতাকা হাতে নিয়েছেন পরমব্রত, নিয়ে টিএমসিতে জয়েন করে যাচ্ছেন। তো তার মানে দাঁড়াচ্ছেটা কি, যে উনিও তাহলে এই পথে মানে দলে একটা যুক্ত হয়ে যাওয়া, মানে অভিনয় জগৎ কি ঠিকমতো চলছে না, নাকি এখান থেকে আরও বেশি অফার টফার আছে, নাকি আবার টিকিট পাবেন? আমি দেখছি দর্শক অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছেন এবং অনেকে যাচ্ছে তাই করে গালাগালও দিচ্ছেন। আর আসলে গালাগাল দেওয়ার একটা কারণ আছে, মানে এখানকার শাসকের এমন ইমেজ তৈরি হয়েছে, শাসককে কেউ আর ভালো চোখে দেখেন না। দেখুন, পরিবর্তন হবে কি হবে না সেটা অন্য প্রশ্নের, ক্ষমতাতে কে থাকবে না থাকবে সেটা অন্য প্রশ্নের, ভোট হলে কে জিতবে সেটা অন্য প্রশ্নের, কিন্তু বাংলার আমি তো বলবো যে 10 জনের মধ্যে 8 জন মানুষ পরিবর্তনপন্থী, পরিবর্তন চাইছেন, হচ্ছে না, কোনো কারণে আটকে যাচ্ছে। আমি জানি না 26-এ কী দাঁড়াবে। তো ফলে যখনই দেখছেন যে পরমব্রত উনিও
উনিও ওই দিকে ঢুকছেন, লাইন ক্লিয়ার করছেন। এখন নাগরিক সমাজ বলে টিএমসি নেতার পাশে বসে বলছেন, পরে পতাকা ধরে নেবেন, মানে ওদিকে উনিও ঝুঁকছেন। ফলে যা হয় আর কি, ক্ষোভের যখন থাকে না, ক্ষোভটা তখন আছড়ে পড়ে যারা আবার ওদিকে ঢোকেন বা ওদের হয়ে কথা বলেন, ওদের হয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, ওদের এসআইআরের সুরে সুর মেলান, তখন মানুষের ক্ষোভটা আর কি আছড়ে পড়ে। তো আছড়ে পড়ছে দেখতে পাচ্ছি। উনি যখন এই কাজটা করেছেন, তারপরে দেখছি সোশ্যাল মিডিয়াতে একেবারে যাচ্ছে তাই করে ওনাকে আক্রমণ করা হচ্ছে। ওনাকে বলছেন, ও তাহলে কি ছেলের মুখে ভাতের ওটা দিয়ে লাইনটা ক্লিয়ার করছিলেন ঢুকবো বলে? দেখছি অনেকে অনেক কথা বলছেন। কিন্তু দর্শক, আমি একটু এ নিয়ে চর্চা করব। যারা এই জগতের লোক, হয়তো মানে রাজনীতিও করেন, কিন্তু যারা আর কি অভিনয় জগতের, তাদের মধ্যে একজন, যার সঙ্গে আমি এর আগেও কথা বলেছিলাম, রুদ্রনীল ঘোষ। আমি দেখতে পাচ্ছি অনলাইনে এসছেন, বিজেপি নেতা এবং অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা। রুদ্রনীল, আমি সেদিন একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, যেদিন মানে পার্নো মৈত্র, নামটা আমি গুলিয়ে ফেলি, যেদিন উনি দল চেঞ্জ করে তৃণমূলে গেলেন, তখন বলেছিলাম যে উনিও তো চলে গেলেন, তো আপনি কবে যাবেন? আমি আজকেও কিন্তু আপনাকে ওই একই প্রশ্ন করব। আপনার আরও এক বন্ধু পরমব্রত, তিনিও তো লাইন, মানে রাস্তাটা পরিষ্কার করছেন ঢোকার জন্যে, আমার তো তাই মনে হচ্ছে। আর ঢোকার মানে ঢুকবেন কি ঢুকবেন না তার থেকেও এখনই আজকের দিনে যেটা দেখেছি, যে টিএমসি নেতার পাশে বসে যেভাবে এসআইআরের ওই যে কথাগুলো টিএমসির লোকেরা বলে থাকেন উনি বলছেন, কেমন লাগছে না? তারপরে তো লাইনে তো পা দিয়েছেন। তো আপনি কবে যাবেন একটা প্রশ্ন, আর নাগরিক সমাজের প্রশ্ন আর কি বলতে গেলে। আর কেন পরমব্রত মানে এই পথে ঢুকছেন, ওনারই বা কি বাধ্যবাধকতা? সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ যাচ্ছে তাই কথা বলছেন। শফিকুল ভাই, আমি শুধু একটাই কথা বলবো যে আজকের যে ঘটনা লোকে দেখলেন, নাগরিক সমাজ, একতা মঞ্চ, এইসব নামে যারা গেছেন, তারা খুব স্পষ্ট সবার কাছে যে তৃণমূল মুখপাত্র আমাদের তন্ময় ঘোষ, তিনি মধ্যমণি ছিলেন, তার ডান দিকে বাঁ দিকে কয়েকজন ছিলেন, এবং তারা বেসিক্যালি তৃণমূলের যা কাজ, যা তৃণমূল মুখপাত্ররা যা বলে, তারাও সেই সুরে কথা বলছেন। এখন খুব স্পষ্ট কথা হচ্ছে যে কে কোন রাজনৈতিক দলের কর্মী হবেন বা সুরে কথা বলবেন বা প্রার্থী হতে চান কিনা, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, এটার মধ্যে আমি যাব না। কিন্তু যেটা সব থেকে বড়ভাবে আমাদের সবার চোখে পড়ছে, যদি আপনারা খেয়াল করে দেখেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে থেকেই যখন এই এসআইআর বন্ধের জন্য হাতে সংবিধান নিয়ে মিছিলে হাঁটলেন, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ খেয়াল করেছিলেন যে রাজনৈতিক মুখগুলো মমতার দলের, যারা নেতা মন্ত্রী হয়ে রয়েছেন, তাদের ওপরে চুরি দুর্নীতির এত প্রমাণিত অভিযোগ হয়ে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে নিয়ে আর হাঁটতে পারেন না। ইভেন এই কদিন আগেই ফাইল চুরি, মানে কয়লা চুরি তদন্তের সময় যে ফাইল চুরি তিনি করলেন, সেইটাকে জাস্টিফাই করে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি আবার টলিউডের কিছু অভিনেতা অভিনেত্রীকে সঙ্গে নিয়ে হাঁটলেন। পাশে কোনো নেতা মন্ত্রীদের দেখতে পাচ্ছেন না তেমন করে, যেটা থাকবার কথা। এটার কারণটা কি? আসলে টলিউডে বা শিল্পীদের সাবান হিসেবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতির যে কালি মেখেছেন, সেইটাকে মানুষের চোখে একটু ধুয়ে ফেলবার একটা অভিনয় করছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে আরামবাগ টিভি, নিশ্চয়ই তাদের একটা প্রশ্ন আসছে, যে কথা শফিকুল ভাই তুমি বলছিলে, যে লোকজন পরমব্রতর এই ইন্টারভিউ নিয়ে গালমন্দ করছে। দেখো, আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বড় হয়েছি, আমাদের স্ট্রাগল লাইফের, আমাদের সময়ের বন্ধুত্ব, কাজ সংক্রান্ত বিষয়। তারপর কে কোন রাজনৈতিক মতে পথে থাকবে যাবে, একান্ত তার ব্যাপার। কিন্তু এই যে চুরি যাবতীয় ভাবে, সেই চুরিতে যারা ছোটবেলা থেকে আমাদের চটি চুরি করতো, গামছা চুরি করতো, টিভি চুরি করতো, রেডিও চুরি করতো, তাদেরকে ম্লান করে দিয়ে সব চোর জড়ো হয়েছে তৃণমূলে, এবং সবার সবটা চুরি করছে এই শিল্পীরা সবার আগে ভালো করে জানে। আমি আবার বলছি, যে শিল্পীদের উপরে কেন তারা হাঁটছেন, আজকের বৈঠকে তারা বসে এসআইআর নিয়ে অনেক কিছু কথাবার্তা বললেন ঠিক তৃণমূলের সুরে, কেন বলছেন, আমি এই উত্তরে বলতে চাই যে বিশ্বাস করুন,
এই কিছুদিন আগে যে পর্ণমিত্র তিনি যে হঠাৎ করে তৃণমূলের পতাকা ধরলেন, তারপর তাকে আর দেখতে পাচ্ছেন না কেউ। কোনো মিছিলে দেখলেন না কেউ। আজকে আমার সহকর্মী, আমার পুরনো বন্ধু পরমব্রত যে তৃণমূলের সুরে যে কথাগুলো বলছে, লোকজন বিভিন্ন রকম কড়া কথা, খারাপ কথা তাকে বলছে। পাবলিকের মতামত তা নিয়ে কিছু বলবার নেই, মানুষ বলবেই, কারণ মানুষ সব থেকে বেশি আহ অভিজ্ঞ। কি কি ঘটেছে পশ্চিমবঙ্গে, কারা কারা ঘটিয়েছে, কারা কি কি চুরি করেছে। আমি শুধু একটাই কথা বলবো, যে কি ভেবে রেখে দিন যে এই রাজ্যে বেঁচে থাকতে গেলে সব কটা ক্ষেত্র জীবন জীবিকার কিভাবে তৃণমূল দখল করেছে, যে আমার হয়ে আমার সুরে কথা না বলতে গেলে তোমার জীবন জীবিকা বিপন্ন করে দেব, তাই তোমাকে আমার সুরে কথা বলতেই হবে। সে নাগরিক মঞ্চ হোক, একতা মঞ্চ হোক। তো এই যে একটা যন্ত্রণার পরিবেশ, আজকে সেটা আরো বেশি করে পশ্চিমবঙ্গবাসীকে বিস্মিত করেনি, বিশ্বাস করুন। পশ্চিমবঙ্গবাসীকে আরো বেশি করে কনফার্ম করলো যে এই টলিউড ইন্ডাস্ট্রিকে বেঁচে থাকতে গেলে, কাজ করতে গেলে, রোজগার করতে গেলে, মনের খাবার একজন শিল্পী, ভালোবাসার কাজ এটা করতে গেলে যদি তৃণমূলের সুরে সুর না মেলানো হয়, তাহলে আপদ এবং বিপত্তি। তাই আপনাকে কোথাও তৃণমূলের সুরে গলা মেলাতেই হবে। হয়তো তার অন্তর অন্য কথা বলছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকার পাল্টাচ্ছে, যেহেতু সিনেমা, নাচ, গান, ছবি আঁকা, যাত্রা, নাটক, থিয়েটার, এই সব কটা জীবিকা ওদের হাতে। তো তাই সবাই দেখবেন হয় চুপ করে সঙ্গে হাঁটছে, আর নয় তাদের পক্ষে কথা বলছে। আর লোকজন ভুল বুঝে রেগে যাচ্ছে। আমি একটু আগে, এর আগেও বলেছিলাম যে এই অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে যে ঘটনা ঘটিয়েছে, সেটা নিয়ে বিভিন্ন জনকে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে কড়া কথা শুনতে হচ্ছে মানুষের। আসলে বিষয়টা তৃণমূল, যে কারণে আমাদের হিরোইন বন্ধুদের তার নিজের ভাই বোনকে ছেড়ে দিয়ে বাবার বয়সী অরূপ বিশ্বাসের কপালে দিতে হয় ফোঁটা, না হলে তার কেরিয়ারে পড়ে যাবে খোঁটা। তো আজ যে আপনারা দেখলেন, আমি জানি না পরমব্রত আমার বন্ধু, সে কি জানে না এই এর আগের এসআইআর যখন হয়েছিল সেটা 3-4 মাসে হয়েছিল, সে কি জানে না? আর এসআইআর নিয়ে কোন রাজ্যে কোনো অভিযোগের জায়গা নেই, কোনো মৃত্যু নেই। আমি শফিকুল ভাই একটা জিনিস বলতে পারি, এই যে বিভিন্ন লোক মারা গেলেই বলে দেওয়া হচ্ছে এসআইআর এর জন্য মারা যাচ্ছে বলে, এখন আজকে যারা প্রেস মিট করেছে তৃণমূলের পক্ষে, তৃণমূলের বলে দেওয়া সিলেবাস মেনে, তাদের ইচ্ছা। কিন্তু আজকের কথা হচ্ছে যে হামিদুল ইসলাম যে বিএলও মারা গিয়েছিলেন, সেটাকেও যেভাবে তৃণমূল বিক্রি করতে গিয়েছিল, আলটিমেটলি জানা গেছে যে তৃণমূল নেতা বুলেট সে 20 লক্ষ টাকা এই হামিদুল বাবুর থেকে ধার নিয়ে আর দিচ্ছিলেন না, সেই টেনশন যন্ত্রণার মধ্যে ছিলেন। তার নামে অভিযোগ তুলছেন তার ওয়াইফ সীমা দেবী। তো কোথাও সারা ভারতবর্ষের কোথাও কোন রকম ঘটনা ঘটছে না। সারা এখানে এই যা যা চলছে, এই সবটাকে নিয়ে আজকে যে ঘটনা হলো নাগরিক সমাজের নামে, কোথায় নাগরিকরা পশ্চিমবঙ্গে যারা বাঁচতে চাইছে, চোরকে বাদ দিয়ে তাদের কাউকে দেখতে পেয়েছেন? চোরেদের হাতে যাদের জীবন জীবিকা অবরুদ্ধ, তারা নিজের জীবন জীবিকা পরিবার বাঁচাতে গিয়ে চোরেদের সঙ্গে হাঁটছেন, চোরেদের পক্ষে কথা বলছেন, মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মানুষ এতটাই এই 5 বছরে পুড়তে 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 জ্বলতে জ্বলতে নিজেরা নিঃস্ব হয়ে গেছেন। তারা জানেন যে কে অভিনয় করছে, কে মিথ্যে কথা বলছে, আর কে মন থেকে কথা বলছে। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই পরমব্রত একটা সময় ওই বিশ্বাস ভাতৃদ্বয় তাদের বিরুদ্ধে, মানে যেটা কন্ট্রোল করে ওই যে টলিউড, তার বিরুদ্ধে একটা গর্জে উঠেছিলেন না এই পরমব্রত? হ্যাঁ, গর্জে উঠেছিলেন, কোর্টে মামলাও করেছিলেন। তারপর পরমব্রত সেই মামলা থেকে কোনো কারণে নিজের নাম তুলে নেন, এবং আমার বন্ধু সহকর্মী পরমব্রত সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বলেন
যে যে বিষয়ে তার অভিযোগ ছিল সেই বিষয়ে তিনি ভুল ভেবেছেন এবং তিনি এই যে বিশ্বাস ব্রাদার্সদের এই যে ইন্ডাস্ট্রিকে পরিচালনা করা, হিরোইনদের জোর করে ফোঁটা দেওয়া, কোন পরিচালক কোন প্রযোজক তারা শুটিং করতে পারবে কি পারবে না, কোন অভিনেতা অভিনেত্রী আমাদের দেশের সিনেমা বানাবার নিয়মকে তোয়াক্কা না করে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর আন্ডারে যে সিসিআই বা কম্পিটিশন কমিশন রয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে যা রায় রয়েছে শুটিং করার নিয়ম কি কি সেগুলোকে তোয়াক্কা না করে যেভাবে শুটিং করতে গিয়ে আমার ইন্ডাস্ট্রিকে অচল করে দিয়েছিল, ফতোয়া দিয়ে দিয়েছিল যা পুরো নিয়ম বহির্ভূত, তার বিরুদ্ধেই এই আমার বন্ধুরা আন্দোলন করেছিলেন। পরিচালক প্রযোজক বন্ধুরা, তার মধ্যে পরমব্রত ছিলেন। তারপর আস্তে করে তারপর কি হ্যাঁ কি ভবিষ্যৎ দাঁড়ালো, তারপর ভবিষ্যৎ কি দাঁড়ালো পরমব্রত যখন এরকম ভাবে বললেন? তো বলবার পর তো পরমব্রতর ঠিক আমাদের মতোই পরমব্রতর জীবনেও কঠিন একটা অবস্থা নেমে এসেছিল বলে আমি জানতে পেরেছি। পরমব্রত তো নিজের মতামত একদম নিজের কাছে খুব ব্যক্তিগতভাবে রেখে দেয়, ও খুব একটা মানে মন খুলে শেয়ার করে না, এটা ওর স্বভাব, সেটা ওর ব্যাপার একদম। তো সেই পরমব্রত টিএমসির ঘনিষ্ঠ লোকজনদের সঙ্গে মিশছেন, তার মানে কি কোথাও একটা মনে হচ্ছে চাপে পড়ে? দেখুন, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি যদি আপনার ক্যামেরা বন্ধ করে আপনার সাংবাদিক পরিচয়টাকে ছেড়ে দিয়ে যদি এই ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু পরমব্রত নয়, আজকে যারা গেছিলেন বা যারা মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, তাদের যদি জিজ্ঞাসা করেন পশ্চিমবঙ্গের এই চুরি জোচ্চুরি অন্যায়গুলোকে আপনারা সমর্থন করেন, তারা প্রত্যেকেই বলবে আমরা কেউই করি না, আমরা চাই এই সরকারটা দ্রুত পতন হোক। কিন্তু যতক্ষণ না পতন হয় এই সরকারের, ততক্ষণ শিল্পীদের তাদের যে জীবিকা সেটা রাজ্য সরকারের উপরেই নির্ভরশীল এই রাজ্যে। তাই আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে হয়, তাই আমরা হয় আমাদের চুপ থাকতে হয় অন্যায় দেখে, না হলে ওদের অন্যায়কে সমর্থন করে হয় মিছিলে হাঁটতে হয় বা প্রেস মিট করতে হয়। আমরা চাইছি এই সরকারটার পতন হয়ে যাক, সেদিন আমরা সত্যি কথাটা খুলে বলবো যে আমাদের পরিবার আছে, আমাদের স্বামী আছে, সন্তান আছে, স্ত্রী আছে, আমরা কি করব বলুন, নাহলে তো পেটের ভাত বন্ধ করে দেবে। কিন্তু রুদ্রনীল ঘোষের কি করে চলছে? তারও তো অনেক সমস্যায় তাকেও তো পড়তে হচ্ছে আপনাকে। হ্যাঁ, তো সবাই জানে এটা তো নতুন কোনো কিছু নয়, পেটের জায়গায় চাপ দেওয়া হয়েছিল, গাড়ি বাড়ি বেচতে হয়েছে। এই কথাটা বলতে গিয়ে আমি তো লজ্জিত হই না। চোরেরা আমার জীবন জীবিকা কেড়ে নিয়েছে, আমায় কাজ করতে দেয় না। শুধু আমি কেন, আমার মতো যারাই রয়েছেন, হয়তো আমার নাম পরিচয় একটু বেশি, এরকম প্রচুর শিল্পী রয়েছেন। আপনারা দেখেছিলেন যে আরজি করের সময় অন্তত যে শিল্পীরা রাস্তায় নেমেছিল, সে কোন পন্থী কি রঙের বাদ দিন, যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের কাজ কেড়ে নিয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে কেন কাজ করবে। ব্রাত্য বসু ওপেনলি স্টেটমেন্ট দিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর অশিক্ষিত স্টেটমেন্ট, যে কাজ করার কি দরকার আছে, ওরা এই করবে ওরা তাই করবে। প্রত্যেককেই তৃণমূলের ক্রিমিনাল আর পুলিশের ভয়েতে দাদন দিয়ে ঘুষ দিয়ে চলতে হয় বা মিথ্যে কথা বলতে হয়। আজকের প্রেস মিটটা সেই মিথ্যে কথারই প্রতিধ্বনি, আমরা সবাই জানি। ওকে, অসংখ্য ধন্যবাদ রুদ্রনীল ঘোষ, আপনি একটা ব্যাখ্যা দিলেন। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। দর্শক শুনলেন অভিনেতা এবং নেতা রুদ্রনীল ঘোষ, তিনি ব্যাখ্যা দিলেন যে পরমব্রত তিনি কেন এসেছিলেন, কতটা স্বেচ্ছায় কতটা চাপে পড়ে। অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকতে পারে, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।